তোর জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হ। আর কোনোদিন আর এই মুখ দেখাবি না। কবরের পাশে এসে কাট গলায় পড়ল আহাত। পেছন পেছন বেরিয়ে এলো আঞ্জু। রেনুকে টেনে তুলল কবরের উপর থেকে। সারা শরীরে কবরের মাটি। আমার আব্বারে মেরে ফেলেও তোর স্বাদ মিটে নাই? এখন কবরেও আজাব খাটাবি? তোর জিনিসপত্র সব বের কর, বেরিয়ে যা এ বাড়ি থেকে। না, যাব না। আমি আব্বারে ছেড়ে কোথাও যাব না। জিন্দা থাকতে তো ঠিকই ছেড়ে গেছোস। মরা লাশের কবরে থেকে কি পাবি? ওর জন্য আজকে আমরা এতিম আফা। ওরে বের করো বাড়ি থেকে। ও আমাদের আব্বারে মেরে ফেলছে। আহাদ আঞ্জুকে বলে, না, আমি মারি নাই। আমি মারি নাই। আমি আমার আব্বারে খুব ভালোবাসি। আব্বা আমার কলিজা। আমি আব্বারে ছাড়া যাবো না। বের হ শালি বারানি। নাগরের সাথে দূর হ আমার বাড়ির ত্রিসীমানা থেকে। লোকমান এসে চলে মুষ্টি ধরে ধাক্কা দেয়। নিজেই ঘরে গিয়ে রেনুর জিনিসপত্র ছুঁড়ে ফেলে বাইরে। রেনু গিয়ে আটকায়, না ভাই, তুমি ফেলো না। আমি কোথাও যাবো না। বিয়ে হয়েছে তোর। যা তোর নাগরের সাথে। বাড়ি থেকে বাইরে যা। রেনু কাঁদে কাঁদে গিয়ে ঘরের দরজা দেয়। সে কোথাও যাবে না। আজ তার জন্য তার বাবা আর নাই মানতে পারছে না। কিশোরী মনে দাগ কাটে। নিজের দোষে সে আজ এতিম বাবা হারা। বছর পাঁচেক আগে আজাদ সরকারের স্ট্রোক হয়। সেই থেকেই তাকে চিন্তামুক্ত রাখে স্ত্রী ছেলেমেয়েরা। তার হার্টের অসুখ, সে কথাও জানতো রেনু। সব জেনেও কেন এত বড় ভুল করলো? নাহিদকে জোর করে পালিয়ে যাওয়ার আগে একবার ভাবলো না? নাহিদ মোল্লা তার জীবনে না এলে আজ তার বাবা তার কাছে থাকতো। সে ক্ষমা করতে পারবে না, নিজেকেও না, আর নাহিদ মোল্লাকেও না। না খেয়ে কি শুরু করছস? আমারে বিধবা বানাইছস? এখন কি সন্তান হারাও করতে চাস? আমারে ক্ষমা করো মা। তোর ভাইদের অনুমতি না থাকলেও মোল্লার ছেলে বসার ঘরে বসাইয়ে রাখছি। এবারের ভাত তোর খাওয়া লাগবো না, ওই বাড়ি গিয়ে খাস। ব্যাগ নে। তোর ভাইয়েরা বাড়ি ফেরার আগে মোল্লার ছেলের হাত ধরে চলে যা। রেনু বিনা বাক্যে বসার ঘরের দিকে যায়। নাহিদ থানা থেকে যেদিন বাড়ি ফিরে সব শুনে। হাফেজা বলে রেনুকে নিয়ে বাড়ি ফিরতে। সেই যে নাহিদ বের হয়েছে আর ফিরতে পারেনি বাড়িতে। বাবার কবরে রেনু চিৎকার শুনেছে রাস্তার পুলের উপর বসে। বারবার নিজেকে হেয় মনে হয়েছে। আজ এই ঘটনার জন্য নিজেকে দায়ী করে। রেনুর নিজেকে ঘরবন্দি করা থেকে সব শুনেছে সে, কিন্তু আসতে পারেনি রেনুর কাছে। মজনুকে পাঠিয়ে রেনুর মাকে জানিয়েছে সে নিয়ে যেতে চায় রেনুকে। ভেতর ঘরে কি কথা হয়েছে সেটাও সে শুনেছে। রেনুর কালছিটে পড়া চোখ আর শুকনো মুখ। এলোমেলো পা ফেলা দেখে নাহিদের বুকে ব্যথা শুরু হয়। বড় বড় পা ফেলে জড়িয়ে ধরে রেনুকে। আমার সাথে চল রেনু, এখানে থাকলে তুই মরে যাবি। সবার অবহেলা, অনাগ্রহ আর পাপপুত্তকে বাঁচাতে দিবে না। আমার সাথে চলে রেনু। রেনু নাহিদকে ছাড়িয়ে দাঁড়ায়। ধীর স্বরে বলে, আপনি আমার জীবনে প্রথম ভালোবাসা নামের একটা অভিশাপ নাহিদ ভাই। গত কয়েকদিন আমি পুরোপুরি ক্ষয় হয়ে গেছি। এই সাপ থেকে এবার মুক্তি চাই। এত বড় কথা কস না রেনু। প্রেম মানেই পাপ। এই পাপ আমার আব্বারে নিয়ে গেল। ভাইদের পর করলো। বোনের চোখে বিষ লাগলো। মায়ের পেটের কলঙ্ক হলাম। ভিটে মাটি ছাড়া হলাম। আর কিছু চাই না আমার, কিছু না। আমারে চাস না? ওই, আপনি তো আমারে ধ্বংস করলেন। আমি আর ওই ধ্বংস চাই না। নাহিদের পাগল পাগল অবস্থা। এসব কথা কস না রেনু। তুই আমার, আমি তোর। দিন কবুল করে মসজিদে বিয়ে করছি। এখন তুই আমার বউ রেনু। আমি তোর স্বামী। 3 তালাক দিলেই তো এই বিয়ে গুজবো, তাই না? তাইলে তাই সই। আমি আপনারে তালাক দিলাম। 1 তালাক, 2। নাহিদ রেনুর মুখ চেপে ধরে। আল্লাহর দোহাই লাগে রেনু, আর একটা কথা উচ্চারণ করবি না। নাহিদ যেন খেয়ে পাগল হয়ে যায়। রেনু হাত ছাড়ানোর চেষ্টা করে। দুইজনে ধস্তাধস্তি হয়। আঞ্জু এবং তাদের মা এসে রেনুকে ছাড়িয়ে নেয়। রেনুর দিকে তাকাতেই বুক ধক করে ওঠে। এ কোন রূপ সহজ সরল মেয়েটার! হিংস্র বাঘিনীর রূপ। খেপাটে গলায় বলে ওঠে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। মুহূর্তেই পরিবেশ শান্ত হয়ে যায়। রেনু হাত মুখ চেপে দৌড়ে বেরিয়ে যায়। সবাই সবার মুখ চাওয়াচাই করে। লোকমান তাচ্ছিল্যপূর্ণ হাসে। আহাতকে বলে, এই বেটারে বাড়ির বাইরে দিয়ায়। রেনু উঠ, ভাত খা। লোকমান এসে দাঁড়িয়েছে শিয়রে, ভাতের থালা হাতে। রেনু বালিশে থেকে মুখ তুলে ভাইয়ের দিকে চায়। নাহিদকে প্রত্যাখ্যান করার পর থেকে তার চোখের জল শুকায়নি। লোকমানের আদরে স্পর্শে রেনু গলে যায়। হিসকি তুলতে তুলতে বলে, বুকটা জ্বলছে ভাইয়া। লোকমান জানে এই জ্বালা কোন জ্বালা। বোনকে লোকমা তুলে খাওয়ায়।
রেনু বলে, নাহিদ মোল্লারে ভালোবাসি ভাইয়া, আমার খুব কষ্ট হইতেছে ভাইয়া। কারে বেশি ভালোবাসোস, নাহিদ রে নাকি আমাদের আব্বা? আব্বা। কার প্রতি তোর বেশি ভালোবাসা, নাহিদের প্রতি নাকি ভাইয়া? ভাইয়া। লোকমান মৃদু হাসে, প্রশ্ন করে, যার সব থেকে বেশি ভালোবাসোস তারে মালিকান, এই তোর ভালোবাসা? রেনু কান্নার স্বর বাড়িয়ে দেয়। লোকমান ছোট বোনটাকে কাছে টেনে বসায়, মাথায় হাত রাখে। আব্বা কি জানোস? জন্মদাতা। আম্মা কি জানোস? জন্মদাত্রী। পৃথিবীর সবাই তোরে ফেলে দিল, আব্বা মা কোনোদিন ফেলবো না। ভাই কি জানোস? দ্বিতীয় বাবা। বোন হলো দ্বিতীয় মা। একনারে সিদ্ধ। এই রক্তের সম্পর্ক খণ্ডন যায় না। এখন তুই যদি নাহিদ মোল্লার কথা বলস তাহলে বলবো তোর কাঁচা বয়সের মোহ। যোগ্য ছেলে হলে আমি নিজে আব্বারে বোঝাতাম কিসে তোর যোগ্য না। তুই আমাদের বড্ড আদরের বোন। 15 বছর বয়স হয়েছে এখনো আম্মা খাইয়ে দেয়। শরীর নাই বললেই চলে। কত জড়িবুটি এনে রাখে তোর জন্য আব্বা। রান্নাবান্নার ধারে কাছে যাস না। মোল্লাবাড়ির রূপ জানোস? জয়েন্ট ফ্যামিলি, সংসারের কাজবাজ আর কিছু মানুষের নিচু ধ্যান ধারণা নিমজ্জিত। সেই বাড়িতে রূপ আর গতর খাটানোর ছাড়া মেয়েদের কোনো ভবিষ্যৎ নাই। 18 হলেই পার করে শ্বশুর বাড়ি। বউদের জীবন ওই রাজপ্রাসাদেই বন্দি। কখনো দেখছিস সে বাড়ির কোনো বউরে? কাউরে দেখোস নাই। আমি খোঁজ নিয়ে জেনেছি ওই বাড়ির কেউ থেকে পছন্দ করে নাই। বড় ছেলের মুখের দিকে তাকিয়ে প্রস্তাব দিয়েছে, ওই বাড়িতে তুই কোনোদিন সুখী হবি না, তোর পড়াশোনা হবে না। যদিও পড়াশোনা করায়, যখন তুই গ্রাজুয়েট হবি, ভালো প্রতিষ্ঠানে চাকরি করবি, তখন দেখবি ধনকুব নাহিদ মোল্লা তোর কত নিচে দাঁড়িয়ে আছে। কলিগদের কাছে তাকে নিয়ে যেতে পারবি না। মূর্খ পুরুষদের শিক্ষিত বউ। 13 বছরের ভেদাভেদ তোদের। ব্যবসায়িক চিন্তা ভাবনায় তোর আগেই বুড়ো হয়ে যাবে। সুখ পাবি না। অল্প বয়সে বাচ্চা নিতে বললে মরেও যেতে পারিস। এত এত রিস্ক নিয়ে কিভাবে তোকে তুলে দেয় অনিশ্চিত ভবিষ্যতের দিকে বলতো? উল্টোটাও তো হতে পারে ভাইয়া। পাল্টাতে পারবি মোল্লাবাড়ির মেয়েদের নিয়ে চিন্তা ভাবনা? বাড়ি স্যার। নাহিদ। নাহিদের বয়স কমাতে পারবি? শিক্ষিত বানাতে পারবি? কম্পিউটার দোকানের পরিচয়টা পাল্টাতে পারবি? তোর ভাইরা ইঞ্জিনিয়ার, কত নাম কাম, তুই আমাদের সাথে নিয়ে দাঁড় করাতে পারবি? এই যুগে কে মূর্খ থাকে? বাস্তবতা অনেক কঠিন রেণু। বয়স হোক, ধীরে ধীরে বুঝবি। একটা টাইম আসবে নাহিদের সবকিছু তোর বিপরীত হবে। সহ্য করতে পারবি না নাহিদকে। সংসারের সুখ নামক পাখি উড়াল দেবে। টাকা পয়সা দিয়ে কি করবি? তোরই কি কম আছে? আমরা চাই তুই সুখে থাক, যতদিন আছিস ভালো থাক। যেটা ভালোবাসা বলছিস সেটা বয়সের দোষ ছাড়া কিছু না। নাহিদকে ভুলে যা। বাবা মার বিরুদ্ধে গিয়ে কোনো সংসার সুখের হয় না। সারা জীবন ঠকবাজের তকমা লাগিয়ে আমি চলতে পারবো না ভাইয়া। এখনও নাহিদের পক্ষে কথা বলতেছিস? একবার তার পক্ষ নিয়ে বাবাকে শেষ করছস, এখন কাকে শেষ করবি? মাকে? না না, তোর দায়িত্ব আমি নিলাম। বাইরের মানুষের কথা না ভেবে নিজের পরিবারের দিকে একবার তাকা। তোর কারণে সব ছন্ন ছাড়া। রেনু বিড়বিড়িয়ে বলে, রেনু ছাড়া নাহিদও ছন্ন ছাড়া। নাহিদের বাড়ি ফেরার তাড়া নেই। মা বলেছিল বউ নিয়ে ফিরতে, বউ নেই, নাহিদের কেউ নেই। রানা জোর করে তার বাড়িতে নিয়ে এসেছে। রানার মা একবেলা দুবেলা করে নাহিদকে খাওয়ায়। মজনু 2 বাড়ির খবর এনে দেয় নাহিদকে। রেনু ঘর থেকে বের হয় না। নাহিদের বাড়ির সবাই নাহিদকে বাড়ি ফিরে আসতে বলে। বিকেলের দিকে হাফেজা বেগম আসে নাহিদকে নিয়ে যেতে। মায়ের স্পর্শ পেতে নাহিদ হাউমাউ করে কান্না জুড়ে দেয়। হাফেজা বেগমের কঠিন ব্যক্তিত্ব নরম হয় না। মজনু দরজায় দাঁড়িয়ে হাঁসফাঁস করে, রেনু তোমারে তালাক দিছে, কও নাই কেন আমারে? হাফেজা বেগমের প্রশ্নে নাহিদ কান্না থামিয়ে দেয়। আমি গিয়েছিলাম রেনুরে নিয়ে আসতে, গিয়ে শুনলাম সে তোমারে বাতিল করছে। এই কথাটা আগে জানলে তোর আব্বা অবাধ্য হয়ে সরকার বাড়িতে পা রাখতাম না। নাহিদ ঝাঁজের সাথে বলে, বাতিল করছে কইলেই হবে? আমি করছি বাতিল? আমার বউ চাই, আমি কেন বাতিল করব? দেখ বাবা, রেনু তোর বউ না। আইনি মতে তোদের বিয়ে সম্ভব হয়নি, ধর্ম মতেও তোদের বিয়ে গ্রাহ্য হবে না। যে মেয়েকে বিয়ে করছিস তার বোধ বুদ্ধি হয়নি নিজের ভালোটা বোঝার, তাই এরকম একটা বোকামো করেছে। তোকে নিয়ে পালিয়ে মসজিদে গিয়ে কবুল বলে গ্রহণ করেছে, আবার তালাক বলে ত্যাগও করেছে। যেখানে পালিয়ে বিয়েও ঠিক না, আবার ধর্মমতে মেয়েরা তালাকও দিতে পারে না।
সে যে কতটা অবুঝ তা তার কর্মে প্রকাশ পায়। ছেলে খেলা আর বাস্তবিকের ধারণা তার কখনো হয়নি। যে মেয়েকে বিয়ে করেছিস সেই মেয়ে তার দায়িত্বে আছে। সে তোর হাতে মেয়ের দায়িত্ব তুলে দিয়েছে। আমরা তো তার গার্ডিয়ান আছি। আমাদেরকে নিয়েই কি তুই বিয়ে করেছিস? দুইটি সাক্ষী দেখাতে পারবি যে তোদের বিয়ে সাক্ষী হয়েছে? হুজুর কটা টাকা হাতিয়ে নেবার লোভে তোদের মুরগি বানিয়ে ছেড়েছে। হাদিসে বারবার বলা হয়েছে, বৈধ গার্ডিয়ান ব্যতীত বিয়ে অবৈধ, অবৈধ, অবৈধ। এই বিয়ে আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, বরং একটা দুর্বল হৃদয়ের মানুষের প্রাণ কেড়ে নিলি। শিক্ষিত কোনো পরিবার চাইবে তাদের মেয়েকে প্রাপ্তবয়স্ক হবার আগে বিয়ে দিতে? তোর জেদের কারণে আজ এত কিছু হয়ে গেল। রেনুরে গ্রাম ছাড়তে বলা হয়েছে। সে তোমার বউ না। আমি তোমারে পছন্দ করে বিয়ে করাবো। এখন চলো, বাড়ি চলো। নাহিদ ঘর ছেড়ে রাস্তা ধরে। হাফেজা বেগম গলা বাড়িয়ে ডাকে, নাহিদ, যাইবা না? রেনু গ্রামে নাই, শহরে রওনা দিছে। তারে আর পাবে না। বড় বাজারে ৭-৮টি বিল্ডিং, মোল্লাবাড়ির ৩ কর্তা আলাদা হয়েছে। হাফেজা বেগম প্রায় অসুস্থ থাকে। সোয়া এখন এ খাতে বড় সংসারটা সামলায়। দিন শেষে যখন হাঁপিয়ে যায় তখন ইচ্ছে করে নাহিদ তার মাথায় একটু হাত রাখুক, একটুখানি যত্ন নিক। উজ্জ্বল বর্ণের টসটসে চেহারাটা মলিন দেখায়। নাহিদ সকাল ৮টায় খেয়ে দোকানে যায়, ফিরে রাত ১টা-১:৩০টায়। প্রয়োজন ছাড়া কথাও হয় না। ছাড়া সংসার কাঁধে শুধু দায়িত্বের বোঝা। সিগারেটে ফু দিয়ে নাহিদ ধোয়া সারে সোয়ার মুখে ভুরু নাচিয়ে হেলতে দুলতে জিজ্ঞেস করে, কি গিন্নি? ফকফকা মুখ কালো দেখায় ক্যা? রূপে ভাটা পড়লো নাকি? তোমার ছেলেকে স্কুলে ডাকছে, কাল সকালে গিয়ে দেখা করে আসবা। ফেল করছে? তো করবো না, কার ছেলে দেখতে হবে না? নাইম ঠোঁট গলিয়ে হাসে। সোয়াকে অদেখা করে সুরো নিয়ে বসে। দুদিন গলা বেজে নাই ব্যবসার দৌড়দৌড়িতে। আজ রাতে অমৃত পান করব। সোয়া বড় বড় পা ফেলে সামনে আসে, এক সবুল বোতল হাতিয়ে নেয়। নাহিদ চোখ রাঙায়। বেয়াদবি আমি সহ্য করি না সোয়া। ভালো মানুষের পো এইগুলো ভালো মানুষে খায়? ছেলে বড় হইতেছে, এখন ভালো হইতে পারেন না? লেকচার না দিয়ে বোতল দিয়ে সামনে থেকে যা। ওই তরতারানি রেনু আপনারে কানে আঙুলের দামও দেয় না, আর আপনি ওই সেমরির জন্য আমার সাথে রাগ দেখান? শালি রাক্ষসী পেতনি, এত বছর পরেও আমার একটা মুহূর্তের জন্য শান্তি দেয় না। নাহিদ এক লাফে উঠে সোয়ার চুলের মুষ্টি চেপে ধরে, দাঁত কিরমির করে বলে, তোরে বলছি না লেকচার না ঝাড়তে? যার এত বড় অপরাধের পরেও আমার মুখ থেকে একটা গালি বের হয় নাই, তুই তারে কোন সাহসে গালি দাস? নাহিদের এই ভয়ঙ্কর রূপে সোহা পদে পদে ভয় পায়। সে নাহিদকে ব্ল্যাকমেইল করে সোয়া বিয়ের আসরে বসিয়েছিল। সেই নরম মনের নাহিদ আর নেই। এখনকার এবং আগের নাহিদের মতো বিশাল ফারাক। সোয়ার চোখের জল গড়িয়ে পড়ল। নাহিদ ছেড়ে দেয়। মুচকি হেসে হেয়ালি করে জানতে চায়, গিন্নিরাজ এত তেজ কেন? রেনু গ্রামে আসছে? সোয়া তাড়াহুড়ো করে মাথা নাড়ে, না না, রেনু আসে নাই, আসছে। খাবারটা দেবার জন্য ধন্যবাদ তোমারে। সোয়া নাহিদের হাত ধরে ফুপিয়ে ওঠে। নাহিদ মাথায় হাত রাখে। আমার সাথে তেজ দেখাবে না সোহা। আমি তোমার তেজের ধার ধারি না। তোমার উচিত আমারে সমীহ করে চলা। আমি একটা মানুষ, তোমার সব দিছি। যখন যা চাও তাই দিছি। সব আবদার পূরণ করছি। ছেলের মা বানাইছি। যখন আমারে প্রয়োজন হয় তোমার ডাকে আমি চলে আসি। তোমার উচিত আমার প্রতি কৃতজ্ঞ থাকা। আপনার মনে তো জায়গা দেন নাই। মেয়ে মানুষেরই একটা দোষ, বসতে দিলে শুতে চায়, লোভ বেশি। যাও ঘুমাও। বোতল দুইটা ফ্রিজে রেখে দাও। আমার আজ কোনো কিছুতেই নেশা হবে না। উঠোনে লাল তাঁতের শাড়ি ফেলছে রেনু। নানের কোলে ১ বছরের মেয়ে নুরি, দেখতে বাবার হুবহু কপি। তামাটে রংটাও পেয়েছে বাবার। মোটাসোটা মেয়েটাকে দেখতে ভয়ঙ্কর লাগে। মা বলেই নারীর টান। হয়তো অন্য কারো বাচ্চা হলে রেনু কোলেও নিত না। নূরের বাবা এখন থানার ওসি। বাড়িতে দুদণ্ড বাসার সময় নেই তার। বান্ডিলে বান্ডিলে টাকা হাতে দিয়েই খালাস। এই যে মেয়েটা নিউমোনিয়া হয়ে মরতে বসেছিল, ৮টা দিন হাসপাতালে মেয়েকে নিয়ে নির্ঘুম রাত কাটালো। বাবার দেখা নেই। ফোন করে খোঁজখবর নিলেই দায়িত্ব শেষ হয়ে যায়। এ নিয়ে তুমুল ঝগড়া হয়েছে তাদের মাঝে। প্রতিবার বেড়াতে এলেও এবার রাগ করে বাড়ি এসেছে।
একদিনের বেশি সেই রাগ টিকল না। রাত 10টায় ফরিদ এসে শ্বশুরবাড়িতে হাজির। বউকে মানাতে তার পুরো রাত কেটে গেছে। আজ রাতেই আবার বাস ধরবে। যখন প্রয়োজন পড়বে তখনই তার দেখা পাওয়া যাবে। প্রয়োজন শেষ সে দেশ কার্যে ব্যস্ত হয়ে যাবে। রেনু মাঝে মাঝে ভাবে, এটা কি জীবন? এটি কি স্বামী স্ত্রীর সম্পর্ক? শরীরের খোরাক মিটল তো আর কিছু নেই। চেঁচামেচির আওয়াজ শুনে রেনু ঘর থেকে দৌড় দেয়। ফরিদ শাশুড়িকে ইচ্ছে মতো ঝাড়ছে। আপনি লাই না দিলে তো আপনার মেয়ে এত বড় বাড়ে না ফুপু। আপনার লাই পেয়েই তো সাহস করে আমার উপর চেঁচামেচি করে, আবার বাড়ি থেকে বেরিয়েও আসে। সরকারি চাকরি করি, আপনার মেয়ে কই কি করে বসবে? মাথা কাটা যাবে আমার। রেনু তার বাপের বাড়িতেই আসে ফরিদ। সেজন্য তোমার মাথা কাটা যাবে? বাপের বাড়ি ঢুকার আগে কার বাড়ি ঢুকে আমি কি সাথে আসি যে জানবো কি আছে এই গ্রামে যে আপনার মেয়ের সংসার ছেড়ে বছরে বছরে আসতে হবে? জানি না কিছু ভাবছেন কার জন্য আসে। রেনুর মা রেগে যায় ভাইপোর উপর। রেনুর হাত টেনে সামনে এনে ব্লাউজের পেছনের হুক খুলে দেয়। পিঠের উপর চওড়া 3টা দাগ, দেখেই বোঝা যাচ্ছে ক্ষত এখনো কাঁচা। আঙুলে ইশারা করে, এর জন্য আসে রে হারামজাদা, আর কারো জন্য না। তোর মারের জন্য আসে। চোরটার মতো পিটাস। ওই তোর কি মায়া হয় না? বউ হবার আগে তোর বোন লাগে, নিজের রক্ত। এইভাবে ধরে পিটাস, তোর বুক কাঁপে না? আমিই ভুল করছি, তোর হাতে তুড়ি দিয়ে মেয়েটারে আমিই ভুল করছি। রেনু মুখ চেপে কাঁদে। ফরিদ নুরিকে নিয়ে রাগের চোটে যে ঘরে ব্যাগ রাখা আছে সে ঘরে যায়। রেনুর মা রেনুর মাথায় হাত রেখে বলে, আমি লুকমান আহাদের সাথে কথা কইতেছি, তোরে আর যাইতে দিব না। কাউরে কিছু বলে লাভ নাই মা, যে যার নিজের সংসার নিয়ে ব্যস্ত। এক বোনের জন্য আর কত চিন্তা করবে। ফরিদ নুরিকে হাফ প্যান্ট ফ্রক পরিয়ে রেডি করায়। রেনুকে বলে, যদি যেতে চাও তাহলে চলো, নয়তো আমি আমার মেয়েকে নিয়ে গেলাম। অগত্যা রেনু পেছন পেছন রওনা দেয়। যাওয়ার আগে মাকে জড়িয়ে ধরে একচোট কেঁদে নেয়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে এদিক ওদিক বারবার দেখছে রেনু। যতবারই আসে একখানা চাঁদমুখ দেখতে পায়। সে বামুন হয়ে চাঁদের দেখা পেলেও ছুতে পারে না। এবার সে এসেছিল হুটহাট করে, দুদিনও থাকতে পারল না। মানুষটা কি তার আসার খবর আদৌ জানে? নুরি কেঁদে ওঠে। রেনু হাত পাততেই কোলে আসে। ফরিদ বলে, মেয়ের মনে হয় খিদে লেগেছে, বাসে উঠি আগে, এইখানে বুকের দুধ দিতে পারবো না। বাস আরো 10 মিনিট দেরি আছে, চলো। ওই চায়ের দোকানের পেছনে বসে খাওয়া যাও। চা দোকানের পেছনে 2টা বেঞ্চি ফাঁকা। রেনু সেখানে বসে রুনিকে খাওয়ায়। মামা চা দেন। বেচা কেনা কেমন চলে? ভালোই মামা, কদিন আপনার জন্য ভালোই বেচা কেনা হবে মনে করলাম, কিন্তু আজ তো চলে যাইতেছেন, আর তো আসবেন না। নাহিদ চা হাতে দাঁড়ায়, চুমুক বসিয়ে পুরো চত্বর চোখ বুলায়। আরেক চুমুক দিয়ে দোকানে ঢুকতেই চোখ পড়ে রেনুর বরাবর, একবারে লাস্ট বেঞ্চে বসে বাচ্চা কোলে নিয়ে। পাশে কে? রেনুর স্বামী। গোমটা মুখে কালো স্বাস্থ্যবান লোকটার বসে আছে। রেনুর স্বাস্থ্য বোধহয় একটু কমেছে। বাচ্চা হতে যে এলো। ওজন কত ছিল? 75 কেজি। স্বাস্থ্য কমপ্লেক্সের ছেলেটা বলেছিল। এখন রেনু তার থেকে অনেকটাই কম। ভরাটকাল চেহারায় পরিপূর্ণ হয়ে গেছে। আগে থেকে অবগত না থাকলেও কেউ চিনতেই পারবে না রেনুকে। তবে নাহিদ চেনে। রেনুর একটা আঙুল দেখেও এটা রেনুর আঙুল নাহিদ বলতে পারবে। রেনুর বুক তুরুতুরু করছে। নাহিদ এগিয়ে আসছে, একদম রেনু বরাবর থেমে পাশের খালি বেঞ্চটায় বসে সে চুপচাপ চা শেষ করে। আর চোখে তাকিয়ে দেখে ফরিদ ফোনে স্ক্রল করছে, আর কিছুক্ষণ পর পর রেনুর দিকে রাগি লোক দিয়েছে। নাহিদ মাথা ঝাঁকায়। এই লোককে গুন্ডাগিরিতেই দেখতে ভালো লাগতো, পুলিশের চাকরি কেন করছে? সাধারণ মানুষগণ পুলিশকে গুন্ডা ভেবে ভয়ও করতে পারে। রেনু যে স্কুলে পড়ায় সেই স্কুলে ভালো ছেলে ছিল না। বাপের কথা রাখতে একেই বিয়ে করতে হলো। বাসে ডাক পড়েছে, এসো বলে ফরিদ ব্যাগ নিয়ে উঠে যায়। পিছু পিছু রেনু নড়িকে বুকে চেপে হাঁটা দেয়। ফরিদ হাঁটার গতি কমিয়ে নিচু স্বরে শাসায়, নাগরকে খবর দিয়ে আনিয়েছো রেনু? বাসায় একবার যাই, তোমার নাগরকে দেখার কত শখ আমি বের কর। রেনুর চোখে জল চলে আসে। অদূর যন্ত্রণাময় সময়টা যেন চোখে ভাসে। তার নিস্তার নেই, সব মার শরীরের উপর পড়বে। বাসটা উঁচু বেশি। নুরিকে কোলে নিয়ে রেনু বাসে উঠতে পারবে না।
কারো হাতে দিতে হবে। ফরিদের দুহাত দুটো ব্যাগ। সে এখনো রেনুর দিকে তাকায়নি রাগে লোকে। রেনু শ্বাস নেয়। ওঠার সিরিয়াল আসার আগেই গলা বাড়িয়ে ডাকে, নাহিদ ভাই, নুরের একটু কোলে নেন তো, আমার বাসে উঠতে সমস্যা হচ্ছে। রেনু ডাক উপেক্ষা করার ক্ষমতা কি নাহিদের আছে? সিলের মতো এসে নুরিকে কোলে তুলে নেয়। নুরি নামটা রেনু বোধহয় তার নামই করেছে। ফরিদের রাগকে কেউ পাত্তা দেয় না। পাত্তা দিলেও মাফ নেই, না দিলেও মাফ নেই। যা হবার হবে। রেনুর এই সাহসী কাজের জন্য ধপধপ করে বসে উঠে বসলো ফরিদ। রেনু ছিল হাসলো। লোকটা মনে হয় ভাবছে এখন যদি তাকে একা পেত, কেটে পিস পিস করে শান্তি হতো। তোমার মেয়েটা কিউট আছে, বাবার মতো হয়েছে। ওই চেহারার কেউ কিউট হয় না। তবে দোয়া করবেন ভালো মানুষ যেন হতে পারে। নাহিদের কোল থেকে রেনু নুরিকে নেয়। নাহিদ প্যান্টের পকেটে হাত রাখে। রেনুর ওই চোখ জোড়া মনে হয় কিছু বলবে। নাহিদ চকিতে জিজ্ঞেস করে, রেনু কিছু বলবে? আর হয়তো গ্রামে আসতে পারবো না নাহিদ ভাই, আপনি ক্ষমা করতে পেরেছেন আমায়? কন্ট্রাক্টর রেনুকে বসতে বলে, বাস ছেড়ে দিবে। নাহিদ জবাব দেয় না। রেনু জবাব না পেয়ে সিটে গিয়ে বসে। হ্যাঁ রেনু, নাহিদের থেকে ক্ষমা চেয়েছো। তবে দুই পরিবারের মাধ্যমে উত্তম তালাকের বছর চারেক পর যখন রেনু প্রাপ্তবয়স্ক এবং নাহিদের 2 মাসের একটা পুত্র সন্তান আছে, দ্বিতীয় ক্ষমা চেয়েছিল রেনুর বিয়ের আগে, চিঠির মাধ্যমে। নাহিদ সেই চিঠি আজও দোকানের ক্যাশবক্সে রেখে দিয়েছে। তৃতীয় এবং শেষ ক্ষমা বোধহয় আজই চেয়ে নিল, ছলছল দৃষ্টিতে। বাসের জানালা দিয়ে রেনু তাকিয়ে আছে। নাহিদ ধীরে হেঁটে কাছে গিয়ে দাঁড়ায়। রাতের অন্ধকারে তাকিয়েই বলে, তবে পুরোপুরি নয়। আজও বুকের বাঁ পাশের ক্ষত যন্ত্রণাটা হয়। এই ক্ষত যেদিন মিলিয়ে যাবে, তবেই তুমি ক্ষমা পাবে, এর আগে নয়।